আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তো রায়হান চলে এসেছি সিলেট সুনামগঞ্জ তাহিরপুরের টাঙ্গর হাট দেখার জন্য। এখানে কিন্তু আছি বারিক্কা টিলায়। দেখুন আমার পিছনের ভিউ, এই ভিউ দেখার জন্য আসলে আসা। আলহামদুলিল্লাহ, ঘুরে দেখবো টাঙ্গর হাওর কীভাবে আসলাম, এখানে কী কী সিন্ডিকেট হয়, সব কিছু নিয়ে তুলে ধরবো আমার ব্লগ। ইনশাল্লাহ সবাই দেখবেন আশা করি। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ আছি বারিক্কা টিলার, সেই টিলার উপরে। দূরে দেখতে পাচ্ছেন কি না বলতে পারবো না, পিছনে আমার মেঘালয়ের কিছু ঝর্ণা দেখা যাইতেছে। তো এই তো ঘুরে দেখবো, দেখতে থাকুন ইনশাআল্লাহ। সেই মজা, সেই টিলার চূড়ায় ভারত বাংলাদেশ সীমানা রেখা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ সীমানা রেখা এখানে শেষ। টাঙ্গর হাওর বর্তমান বাংলাদেশের ভ্রমণ খাতের অন্যতম একটি স্থান, যেখানে বর্ষায় প্রতি বছর হাজারো পর্যটক ভিড় জমান। আজকে আমি তুলে ধরবো সেই টাঙ্গর হাওর ভ্রমণের কিছু গল্প, কিভাবে সবচেয়ে কম খরচে টাঙ্গর হাওর ভ্রমণ করা যায়। 8টা বেজে গেছে, আমরা বাসা থেকে বের হয়ে গেছি। এখান থেকে প্রথমে আমরা যাব উত্তর আধুনিক মেডিকেল কলেজে। এই তো চলে এসেছি। এখানে আমাদের সমস্ত টিমমেট চলে আসবে। তারপর এখান থেকে আমরা রওনা হয়ে যাব রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। তারপর এখান থেকে যাব মোহনগঞ্জ। তারপর ইনশাল্লাহ চলে যাব আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থান টাঙ্গর হাওরে। এই তো রেলওয়ে স্টেশনে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে, আমরা ইনশাল্লাহ ট্রেনে চড়ব। তারপর দেখা হচ্ছে। আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে এবং আমরা ট্রেনে বসে গেছি, দেখতে পাচ্ছেন। এই তো আমাদের ট্রেন যাত্রা শুরু করে দিয়েছে। আর ট্রেনের ভিতরে আমাদের টিমমেটদের এক একজনের অবস্থা, কেউ তো এরকম শুয়েই পড়েছে, অন্ধকার ট্রেন। যাই হোক, যাত্রা শুরু করে দিয়েছি, দেখা হচ্ছে মোহনগঞ্জ গিয়ে। আমরা মোহনগঞ্জ চলে এসেছি, এখন ভোর প্রায় 5:30 বাজে। এখান থেকে যাব আমরা এখন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের যে অটো স্ট্যান্ড, সেইখানে গিয়ে আমরা অটো ঠিক করব। দেখতে পাচ্ছেন এই তো অটো স্ট্যান্ড। আমরা কিন্তু অটো স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে এখন আমরা অটো দরদাম করে তারপর অটো ঠিক করব। আমরা একজন অটো ড্রাইভারের সাথে দরদাম ঠিক করছি। এখানে দরদাম করতে হয়। আমরা দরদামের পর জনপ্রতি 90 টাকা করে চলে যাব মধ্যনগর নৌঘাটে। আমরা কিন্তু মধ্যনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। আর যাত্রাপথের দৃশ্য খুবই মনোমুগ্ধকর। একটি কথা বলে রাখা ভালো, ঢাকা থেকে মোহনগঞ্জে আমাদের ট্রেন ভাড়া পড়েছে মাত্র 210 টাকা। আর 90 টাকায় আমরা চলে এসেছি মোহনগঞ্জ থেকে মধ্যনগর নৌঘাটে। তাহলে আমাদের খরচ পড়ল মোট 300 টাকা। রাস্তা থেকে দূরে ওই ভারতের পাহাড় দেখা যাচ্ছে, আর রাস্তার দুপাশে হাওরের পানি, খুবই মনোমুগ্ধকর লাগছে। সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু চলে এসেছি মধ্যনগর নৌঘাটে। এখান থেকে আমরা 2 দিন 1 রাতের জন্য বুট ঠিক করব। আমরা মোট 20,000 টাকা দিয়ে একটি বুট ঠিক করি। আমরা কিন্তু মধ্যনগর বাজারে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এই মধ্যনগর বাজার থেকে ইনশাআল্লাহ সকাল দুপুর রাত্রের খাবার রান্না করার জন্য কাঁচা সবজি গোস্ত কিনবো ইনশাআল্লাহ। তারপর আবার বুটে যাব। বাজার শেষে আমরা কিন্তু যাত্রা শুরু করে দিয়েছি। এখন বুট থেকে আমরা হাওরের কিছু সৌন্দর্য উপভোগ করব আর চলে যাব ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল
দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুয়া মরি আমি ধর ফরাইয়া রে কাছের মানুষ দূরে থুয়া মরি আমি ধর ফরাইয়া রে দারুণ জ্বালা দিবানিশি দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে। হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু চলে এসেছি ওয়াচ টাওয়ার এলাকায়। আর এইখানে আমরা আমাদের নৌকে নোঙ্গর করে কিছুক্ষণ সময় হাওরে গোসল করব আর একটু মজা করব। তুলে ধরছি সেই দৃশ্য। এই তো আমরা কিন্তু সকলেই তৈরি হয়ে নিয়েছি গোসল করার জন্য, সকলে লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এখন আমাদের মাঝে আমাদের কিছু বন্ধু, তারা কিন্তু এই তো বোট থেকে হাওরে ঝাঁপ দিবে। আসলে আমরা সাঁতার পারি না, তাই ঝাঁপ দিতে পারিনি, কিন্তু ওরা সাঁতার পারে, ওরা ঝাঁপ দেবে। এই এই দিয়ে দিয়েছে ঝাঁপ। যাই হোক, এই তো এখন আরেক বন্ধু ঝাঁপ দেবে। এই তো সুন্দর সাঁতার পারছে, লাইফ জ্যাকেট ছাড়াই সে লাফ দিয়েছে। এখন আমাদের পাড়া গোসল করার। গোসল শেষে দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন আমরা যাত্রা শুরু করে দিয়েছি টেকের ঘাটের উদ্দেশ্যে। এই তো আমরা টেকের ঘাটের খুব কাছাকাছি পৌঁছে গেছি। দূর থেকে ভারতের পাহাড়গুলো দেখতে খুবই মনোমুগ্ধকর লাগছে, মনে হচ্ছে যেন একদম ভারতের পাহাড়গুলো টেকের ঘাটে ঢাল হিসেবে নেমে গেছে। টেকের ঘাটে পৌঁছে আমরা একটি বাইক ভাড়া করে নিয়েছি। এই বাইকে করে আমরা প্রথমে যাব লালঘাট ঝর্ণা, তারপর যাব লাকমাছড়া। তখন আমরা যাত্রা শুরু করে দিয়েছি লালঘাট ঝর্ণার উদ্দেশ্যে। বাইকে করে কিছুটা পথ আসার পরেই আমাদের আবার নৌ পারাপার হতে হবে। এখান থেকে বাইক চলবে না, তাই আমরা বাইকগুলা এইখানে রেখে আবার নৌকায় চলে গেলাম নৌকা পারাপার হওয়ার জন্য। লালঘাট ঝর্ণা যাওয়া পথের দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। সামনে ভারতের পাহাড়, পাহাড় ঘেটে খেলার মাঠ। যাই হোক, আমরা হেঁটে চলছি, এখন যাব লালঘাট ঝর্ণায়। কতই না ভালো লাগতো যদি পাহাড় ঘেটে এই মাঠটায় একদিন ফুটবল খেলতে পারতাম। আমরা কিন্তু সেই লালঘাট ঝর্ণার কাছে চলে এসেছি। পানির আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন পানির আওয়াজ শুনতে পাচ্ছি আমরা। দেখি সামনের দিকে এগিয়ে যাই, দেখতে পাই সেটা কিরকম ঝর্ণা। আসলে এই তো সেই ঝর্ণা, এলে সেই লালঘাট ঝর্ণা। এই তো দেখার জন্য আমরা দূর থেকে হেঁটে হেঁটে এসেছি। এই তো সেই ঝর্ণা, আমাদের গন্তব্যস্থল। ঝর্ণার পৌঁছেই কিন্তু নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, নেমে গেছি ঝর্ণায়। যদিও কোনো ড্রেস নিয়ে আসিনি, এর জন্য গামছা করে নেমে গেছি। তারপর ঝর্ণা শীতল পানিতে গাটা ভিজালাম। লালঘাট ঝর্ণা ঘোরা শেষে এখন আমরা চলে এসেছি লাকমাছড়া। দূরে যে ওই পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়গুলো ভারতের।
আর যে পানি এগুলা আমাদের। যাই হোক, চলে এসেছি লাকমাছড়া। সন্ধ্যা হয়ে গেছে, বেশিক্ষণ থাকবো না। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। আজকে রাত্রে আমরা এই হাউস বোটে কাটাবো আর রাতটাকে উপভোগ করব। সকাল হলে আমরা চলে যাব নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। কী অপরূপ সুন্দর আজকের এই আকাশটি। হাওরের বোটে শুয়ে শুয়ে আকাশকে উপভোগ করছি। ভোরের আলো ফুটে গেছে আর আমি বের হয়ে গেছি হাওর বোট থেকে নীলাদ্রি লেকে যাওয়ার উদ্দেশ্যে। সকালের আবহাওয়া সবসময় মনোমুগ্ধকর, আর যদি সেটি হয় ফজরের পর পর, তাহলে তো কথাই নেই। ফজরের পরপরই বের হয়ে গেছি, যাব নীলাদ্রি লেক। হেঁটে চলছি পাহাড় ঘেঁষিত রাস্তা দিয়ে। দূরে ওই যে ভারতের পাহাড়, এই তো ঘোরা। খুবই মনোমুগ্ধ একটি পরিবেশ আমার কাছে লাগছে। আমার এই সময়ের ফিলিংসটা আমি বোঝাতে পারবো না। ফজরের পরের এই আবহাওয়াটা, তার উপর পাহাড়, গাছ, হাওর, এর ভিতর দিয়ে হাঁটা ফজরের পরে, আসলে নিজের আবেগটাকে ধরে রাখতে পারিনি। খুবই ভালো লাগতেছিল। হেঁটে চলছি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। দেখি কতটুকু সময় হাঁটা যায়, কতটুকু পরে আমি নীলাদ্রি লেককে পাই। আমরা কিন্তু নীলাদ্রি লেকে চলে এসেছি। এই তো, ওই তো সূর্য উঠছে, পাশে ভারতের পাহাড়, লেক, সামনে সবুজ টিলা। খুবই মনোমুগ্ধ লাগছে। আর একটু সামনে যাই, গিয়ে ভালো মতো ভিউটা ক্যাপচার করি। এই হলো সেই নীলাদ্রি লেক। দেখুন পানি কিন্তু নীল, মেঘালয়ের পাহাড়। সেই তো নৌকা নিয়ে বসে আছে, মেঘালয়তে নৌকা চালায়। পাশে তো সবুজ টিলা, এই ছোট টিলা যেন আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। নীলাদ্রি লেক ভ্রমণ শেষে এখন আমরা যাত্রা শুরু করে দিয়েছি বারিকটিলার উদ্দেশ্যে। তারপর আমরা জাদুকোটা নদীতে কিছুক্ষণ গোসল করে চলে যাব শিমুল বাগান। ওই তো দূরে বারিকটিলা দেখা যাচ্ছে। জাদুকোটা নদী থেকে বারিকটিলা দেখতে খুবই মনোমুগ্ধকর লাগছে। একটা বিষয় লক্ষণীয়, বুট থেকে নামার পরে বারিকটিলা টিলার চূড়ায় কিন্তু হেঁটেই আসা যায়, কিন্তু বাইকাররা আপনাকে বলবে চলেন ঘুরে দেখায়, 300 টাকা করে চাবে। তো 300 টাকা নষ্ট না করে আমরা হেঁটেই কিন্তু আসতে পারি। অল্প একটি টিলা, বড় পাহাড়ও না। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টিলার খুব চূড়ার কাছাকাছি চলে এসেছি। আর এইখান থেকে সেই জাদুকোটা নদীর ভিউ দেখবো। দেখুন কি সুন্দর দেখা যাইতেছে। এই তো আমরা বারিকা টিলার চূড়া থেকে জাদুকোটা নদীর ভিউ, মেঘালয় পাহাড়, অপূর্ব সৌন্দর্য। তো বাইকা টিলার উপরে ভারত বাংলাদেশ সীমানা রেখা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ সীমানা শেষ, আন্তর্জাতিক সীমানা রেখা অতিক্রম করা নিষেধ। তারপর একটু আপনাদের সামনে দিয়ে দেখাইতেছি, সামনে আমাদের ডেঞ্জার পয়েন্ট শেষ হবে, পিলারটা দেখাবেন সামনে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ সীমানা রেখা এখানে শেষ। এই তো বাংলাদেশ সীমানা রেখা এখানে শেষ, পিলার বাংলাদেশ। আর এই পার আমরা আছি, দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়া। তো এই তো ভিউ, মনোমুগ্ধকর দৃশ্য। ভিউ দেখার জন্যই কষ্ট করে তোদের আসা। আল্লাহ তাআলার নিয়ামত, কতই না সুন্দর। হ্যাঁ, আল্লাহ তাআলা বানাইছেন, আলহামদুলিল্লাহ। এখন এখান থেকে আমরা চলে যাব এই জাদুকোটা নদীতে। জাদুকোটা নদীতে আমরা যে হাউস বোট শিমুল করা অবস্থায় আছে। আমাদের হাউস বোটও আমরা এখানে নম্বর করে গোসলে নেমে যাই।
কিন্তু সেই শিমুল বাগানে পৌঁছে গেছি, যে শিমুল বাগান এখন সবুজে সবুজময়। একটা সময় যখন ফুল থাকে তখন কিন্তু নিচে লাল 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 থাকে, পাতা থাকে, ফুল থাকে। এখন কিন্তু বর্ষাকাল, এখন ফুল নেই, কিন্তু সবুজ আর সবুজ দেখতে পাচ্ছেন, চারিদিকে সবুজ, সবুজের সমারোহ আমাদের এই শিমুল বাগান। অনেক ট্যুরিজম গ্রুপ এখানে ঘুরতে আসছে, দেখলাম সহযাত্রী। হ্যালো, দেখুন কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, শিমুল বাগান, জাস্ট ওয়াও। ভ্রমণ শেষে এবার বাড়ি ফেরার পালা। আমরা কিন্তু মোট 300 টাকায় চলে আসি মধ্যনগর, অর্থাৎ ঢাকা থেকে 210 টাকায় মোহনগঞ্জ, মোহনগঞ্জ থেকে 90 টাকায় মধ্যনগর, 300 টাকা চলে গেল মধ্যনগর। মধ্যনগর থেকে আমরা হাউসবোট ভাড়া করি 20,000 টাকায়। তারপর আমরা সারাদিন ঘুরি এবং খাওয়া দাওয়ার জন্য বাজার করি। তারপর আমরা চলে আসি আবার একই পদ্ধতিতে বাসায়। এতে আমাদের মোট খরচ হয় মোট 3,500 টাকা। আমাদের সদস্য সংখ্যা ছিল মোট 8 জন।